চুরি নাই কেন? দাড়ি অভাব যদি স্বভাব নষ্ট করে তাহলে নেপালিদের করতো আগে, ভুটানিদের করতো আগে। দারিদ্রতার চরম শিকার তো তারাই আছে, তারা তো চুরিবিদ্যা শেখে নেয়। তাহলে কি স্বভাব নষ্ট করছে? স্বভাব তো নষ্ট হয় না, স্বভাব হয় আমি বলবো যে এটা সামাজিক অবস্থায়, সমাজ শিখায়। আজকে আপনি কি শিখতেছি আমরা বাংলাদেশে? বড় বড় কে জানে না যে বড় চোরকে, বড় লুটেরাকে, কয়জন ব্যাংক লুটেরার পানিশমেন্ট হয়েছে? একটা ব্যাংক লুটেরার পানিশমেন্ট হয়েছে কিনা, এক্সাম্পলের পানিশমেন্ট হয়েছে কিনা? তো এই যদি হয় তাহলে শিখবে কি মানুষ? জেরাই খান পান, আপনার ব্যক্তিগত জীবনে একটু চলে আসতে যাচ্ছিলাম। আপনি একেবারে, আপনার জন্ম তো বরিশালের স্বরূপকাঠিতে, মানে এখন যেটা স্বরূপকাঠিতে শহরে। শহরে, আচ্ছা। তো আপনার বড় হয়ে ওঠা তো একটা ডাকসাইটে রাজনৈতিক পরিবার। আপনার দাদা শেরেবাংলাকে ফজলুল হকের মন্ত্রীও ছিলেন, আপনার বাবা অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, জেলা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। আপনার বাবা বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন, হ্যাঁ, ক্লাসমেট ছিলেন। তো এ ধরনের একটি রাজনৈতিক পরিবারে বড় হয়ে ওঠার অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার জন্য? অনেক বড় বড় রাজনৈতিক নেতারা আপনার বাসায় যেত। আমি সেটাই বলছি যে মহাত্মা গান্ধী কিন্তু বরিশালে আসার পর আমাদের বাসায় ছিল। আচ্ছা, কারণ কি? কারণ হলো গান্ধীজি তো হরিজন, অর্থাৎ লোয়ার কাস্ট পিপলের সাথে মিশতেন। তো কোনো হিন্দু তাকে রেখা তার ওই জাত এটা খুয়াবে এই রিস্ক নেয়। আর মুসলিম অন্য কেউ সেভাবে ছিল না রাজনীতির সাথে জড়িত, যে কারণে গেছেন গান্ধীজি যখন গেছেন তার সাথে নিয়ে গেছেন দুইজন, মৌলানা মোহাম্মদ আলী আর শওকত আলী, দুই আলী ব্রাদার্স, এবং তাদের নিয়ে উঠছেন আমাদের বাসাতেই। সিআর দাস উঠছেন, নেতাজি সুভাষ বসু উঠছেন, সুভাষ বসু ভাই শরৎ বসু উঠছেন, এবং বঙ্গবন্ধু তো বললামই যে তার সাথে আমার বাবার একটা বন্ধুত্ব, ক্লাসমেট ছিলেন এবং অত্যন্ত ছিলেন, যদিও ভিন্ন মত ছিল। আচ্ছা। আর বঙ্গবন্ধুর যিনি ভগ্নিপতি শ্রীনিবাস সাহেব, আব্দুর রব শ্রীনিবাস সাহেব, 15ই আগস্ট উনিও নিহত হয়েছেন। মণি ভাইয়ের স্ত্রী আরজু আপা, আবুল হাসনাত আবদুল্লাহর ওয়াইফ শানু ভাবি, একটা পারিবারিক সম্পর্ক। আমার বাসা যেহেতু সেন্টার অফ দ্য হার্ট অফ দ্য সিটি, এবং সবার একটা ধারণা ছিল তখন পাকিস্তান আমলে আর কি, এই বাসাটা পুলিশ খুব সময়ও করে চলত। তো ওই বাসাটারই আমরা আওয়ামী লীগের সেন্টার বানাই ফেললাম, ছাত্রলীগের মানে অঘোষিত কার্যালয় বলা যায়। এবং আমি সর্বপ্রথম মফস্বল শহরের ভেতর ছাত্রলীগ থেকে 21শে সংকলন বের করি বরিশালে, এবং এটা নিয়েও মামলা হয়। 67 এবং 68-তে দুবার বের করি, এবং আমি বের করার পর আমার আরেক বন্ধু সে এটা কন্টিনিউ করে। 67-তে আমরা যখন একটা মার্ডার কেসের আসামি হই, আমি, আবুল হাসনাত আবদুল্লাহ, সর্দার জালাল, এই যে এখন যে ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে, ওর নাম কি, ওর ফাদার হইল শেখ আব্দুর রব, এবং খান আলতাফ হোসেন ভুলু, জীবিত আছে আমরা তিনজন, আমি, আবুল হাসনাত আবদুল্লাহ, খান আলতাফ হোসেন ভুলু। তো গোলাম আশেক রূপক ছাত্রলীগের সেক্রেটারি। তখন একটা মারামারি হয়েছে এনএসএফ এর সাথে, কিন্তু সেটা আমাদের মার্ডার কেস দিয়ে দিল, এবং দিয়ে এমন একটা অবস্থায় পড়লাম, হাসনাত ভাই উনি চলে গেলেন মুলারটুলি, পাবনার মুলারটুলি, এই ইলিয়াস চৌধুরী অর্থাৎ এর এই নিক্সন চৌধুরীর ফাদার। আচ্ছা, আমরা দাদাভাই ডাকতাম তাকে। তার ওইখানে গেলেন, অস্বাভাবিক ভালো মানুষ ছিলেন দাদাভাই, এই ইলিয়াস চৌধুরী অস্বাভাবিক ভালো মানুষ ছিলেন, দয়াল মানুষ, পকেটে হাত দিয়ে টাকা আমরা তুলে নিতাম, আদরও করতেন আমাদের খুব। তো সে তার ওইখানে চলে গেলেন, রূপক ভাই অ্যারেস্ট হয়ে গেলেন, রব ভাই কোথায় গেলেন জানি না, আমি চলে গেলাম করাচি গেলাম, কারণ 68 আবার আমার রাস্টিকেশন হয়। এটা নিয়ে ভাই
মনি ভাই এরা চেষ্টা করলেন বিভিন্ন কলেজে ভর্তি করার, কোথাও হইতে পারলাম না, চলে গেলাম করাচি। এই করাচিতে গিয়ে আবার শুরু করলাম। আমারে এখনো খেয়াল আছে, যাবার সময় মনি ভাই বললেন যে খবরদার ওইখানে গিয়ে কিন্তু আর রাজনীতির নাম নিবি না। কিন্তু আপনি তো সেখানকে আমি ওইখানে গিয়ে সাধারণ সম্পাদক। গিয়েই অবশ্য উনি পরবর্তীতে যখন গেছেন তখন আমারই ইনফর্ম করছেন। আমি হোটেল জ্যাবিজের রুম টুম এগুলো অ্যারেঞ্জ করে দিছি, ছিলেন বঙ্গবন্ধু যাবার আগে। এবং এই মিটিং টিটিং এটা অন্য কেউ কিন্তু জানতেন না, অনলি মনি ভাই জানতেন যে বঙ্গবন্ধু কোথায় যাবেন। এটা আমার বলতো যে এইখানে যাবে, তুই যা, তুই কর। যেমন গাড়ি আনবো কার কাছ থেকে, কোন গাড়িটা সে যাবে, এটা তো বঙ্গবন্ধু জানতেন না। আচ্ছা। এবং একমাত্র বুলেট প্রুফ কার ছিল একজনের, প্রাইভেট। পাকিস্তানের প্রেসিডেন্টের থাকতেই পারে, গভর্নরের থাকতেই পারে, ওগুলো তো আর পাবো না। কিন্তু একজনের ছিল আমার জানা মতে, সে হলো একটা ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ব্যারিস্টার রোশন আলী ভীমজি, এবং হি ওয়াজ পার্সোনাল ফ্রেন্ড টু বঙ্গবন্ধু, এটা আমার জানা ছিল। তা আমি গিয়ে দেখা করলাম, দেখা করার পর সে গাড়ি দিয়ে দিল, এবং সেই গাড়িতে চড়েই কিন্তু বঙ্গবন্ধু এয়ারপোর্ট থেকে, কারণ আমরা খুব আতঙ্কে ছিলাম, আচ্ছা, নিয়ে আসলাম বিজ লাক্সারিতে হোটেলে। এবং কিরকমের সেই হোটেলটার নিচতলাটা কাইয়ুম খান আবার রিজার্ভ করে রাখছে। আমরা সারা বাঙালিদের ইউনাইট করলাম এই বলে যে দেখো আমাদের একটা নেতা, শতাব্দী প্রতিদিন নেতা জন্মায় না, শতাব্দীর পর শতাব্দী বয়সে একটা নেতা জন্মায়, আমাদের এই নেতা, তার যদি কিছু হয় তাহলে বিলিভ মি, ইউ ক্যান বিলিভ ইট, যে ওই হোটেল প্রাঙ্গণ যেটা সব শ্রমিকে বোঝাই ছিল, সবাই বাঙালি শ্রমিক, বাঙালি শ্রমিক। এবং অদ্ভুত বিষয় হলো ইন সার্ভিস সিপাই যারা ছিল, সিপাই, হ্যাঁ, তারা পাকিস্তান আর্মির, হ্যাঁ পাকিস্তান আর্মির, তারা এসা সেলুট মেরে মেরে মানে মেরে। তা আমি দু একজনের চিনে বললাম যে চাকরি থাকবে, না থাকে না তো পাকিস্তান তো রাখতে চাই না আমরা, লিডার হুকুম দিক, পাকিস্তান থাকবে না, এইভাবে বলতেছে। তো তারও কারিশমা। বঙ্গবন্ধু গিয়ে যখন বললাম যে, যেহেতু মনি ভাই মামাও ডাকতেন, উনি মাঝে মধ্যে বলতেন যে তুই কিন্তু আমার মামা ডাকবি না, চাচা ডাকবি। মামাই ডাকি, আউম ভাই মামা ডাকতেন। তো বললাম যে মামা, কাইয়ুম খান তো নিচতলা, আপনার নিচতলা বুক করে রাখছে আগেই, এটা বুঝতে পারি না, তাহলে আমরা ওইটা বুক করে রাখতাম। তুই ঘাবড়াইতেছিস কেন? আমি ঘাবড়াই না, তো বুঝেন না, দেখ। তারপর এই তার সচরাচর পাঞ্জাবি পরিয়ে পাইপ টানতে টানতে নামছে, নিচে দেখলাম যে কাইয়ুম খান একদম জড়াই ধরলো তারে। হ্যাঁ, মুজিব কেসা হ্যায় তুম, এত মানে কি বলবো, যে রসিক, মানুষকে বুঝতেন, জানতেন। এটা আমি বুঝাইতে পারবো না। উনি একদিকে পাইপ টানতেছেন, গলা ধরতেছেন, আরেকদিকে আমাদের ইশারা করতেছেন যে কি বুঝতেছিস তোরা। এরকম নেতা আপনি কোথায় পাবেন? আমির হোসেন আমুর সাথে আপনার সম্পর্কটা কি? ওরে বাবা, তার সম্পর্ক হইল আমার রাজনীতি, বলা যায় রাজনীতির সে, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা হইলো যে আমার দাদা যখন ইন্তেকাল করেন, উনি একটা 62 ইলেকশনের সময় উনি অপোজিশনের ছিলেন, কনভেনশন মুসলিম লীগের ক্যান্ডিডেটের এগেনস্টে উনি ক্যান্ডিডেট ছিলেন। তো উনি নৌকা ডুবিতে মারা যান। মারা যাওয়ার পর এই লাশ নিয়ে যারা আসেন তাদের ভেতরে সবই আম ভাই, বারেক ভাই, হিরু ভাই, এরা সবাই ছিল। এবং তারা এই দিদেন 62-র যারা ছাত্র নেতা, 62-তে যারা আন্দোলন করছেন, তারাই তার ডেড বডি নিয়ে ওই কবরস্থ করছেন, দাফন টাফন এগুলো করছেন। আর একটা, এবং ওই তখন আমার গলা ছিল মেয়েদের মতো ভাঙা, তো তার দেখে তাদের, আপনার তখন 16 বছরের মতন বয়স? না, আমার তখন 12-13 বছর বয়স, হাফ প্যান্ট পরতাম। উনি শিখিয়ে দিতেন, সেই অনুযায়ী মাইকে বক্তৃতা দিলে পরে লোকের জন্য যারা চেহারা দেখতে হইতো না, তারা মনে করতো কোনো মেয়ে মানুষ বক্তৃতা দিতেছে, উৎসুক হয়ে কাছে আসতো, দেখতো, এই আর কি, এইভাবে। এবং উনি হাতে ধরে 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 শিখেছেন রাজনীতি। ওনার ঋণ আমি শোধ করতে পারবো না। 70-এ নাকি আপনার নির্বাচনও করবার কথা ছিল? না, ছিল না। না না না, এটা
কে যেন কোথায় যেন বলছে, আচ্ছা, এটা আমার ছিল না, কারণ আমি এত পাগল ছিলাম না। পাগল ছিলেন না বলছেন কেন? পাগল মানে নির্বাচন মুখী, যে আমি হ্যাঁ। নিজের বেলা আমি বুঝি যে আমার ওয়েট কতটুকু, আমি এটুকু বুঝি। নির্বাচন আওয়ামী ভাইয়েরই তখন লোকে বলছে যে সবচেয়ে এত অল্প বয়সে কেন নির্বাচন করতেছে। আওয়ামী ভাই যখন পার্লামেন্টে নির্বাচন করতেছেন 70-এ, তখনই লোকজন বলতেছে এত অল্প বয়সে কেন নির্বাচন করবে। তা আমি তো চাই। যারা জেরাই খান পান্না, আপনার এই যে রাজনীতি যেটা ছাত্রলীগের হাত ধরে এগিয়েছে, তো সেই ছাত্রলীগেরই একটি অংশ সম্পর্কে বলা হতো যে তারা বেশ কিছুটা র্যাডিক্যাল ছিল, মানে স্বাধিকারের বহু আগের থেকেই তারা স্বাধিকারের স্বপ্ন দেখতেন। যখন আরেকটা অংশ একটু ধীরে চলো নীতিতে আগাতে চেয়েছিলেন, স্বায়ত্তশাসনের কথা বলতেন, তো যে র্যাডিক্যাল অংশটা তাদেরকে বলা হতো নিউক্লিয়াস। অনেকে বলেন যে ইট ওয়াজ এ কমপ্লিট মিথ। আপনার এ ব্যাপারে আমি একটু মন্তব্য জানতে চাচ্ছিলাম এবং আপনার সে সময়ের স্মৃতিটা জানতে চাচ্ছিলাম। ছাত্রলীগের ভেতরে, হ্যাঁ ঠিক